নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি কলমের ইমিতাকর। রবিবার সকাল থেকে রাধিকা ছটপট করছে। 11টা বাজলে তবে সে অর্ণবকে ফোন করবে। কাল সন্ধ্যায় অর্ণবের সাথে কথা বলে এসে রাধিকা বর আর ছেলেকে মৈত্রীর জীবন কাহিনী খুলে বলেছে। এর আগে তারা কিছুই জানতো না। আসলে রাধিকা সারাদিন অফিসের পর নিজের দরকারি কথাগুলোরই বলার তেমন সুযোগ সময় পায় না। অর্ণবের সঙ্গে পরামর্শ করে ইন্দ্রনাথ নিরুদ্দেশ হয়েছিল, কথা শুনে রাধিকার বাড়ির সবাই খুব অবাক হয়েছে। ভাইয়ের স্বপ্ন পূরণ করতে আরেক ভাইয়ের এমন পরামর্শ শুনে সকলে রীতিমতো চমকে উঠেছে। এ যেন বানানো গল্প, বাস্তবে এমন ঘটনা ঘটেছে ভেবে সবাই অবাক হচ্ছে। কাল সারা রাত রাধিকা দু চোখের পাতা এক করেনি। মৈত্রীর অসহায় অবস্থার কথা ভেবে তার চোখে জল এসেছে। এত বছর পরেও আসল সত্যি মৈত্রী জানে না। সরল বিশ্বাসে সে কেবল সব জটিল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে। এখনও সে স্বামীর প্রথম পক্ষের স্ত্রী এবং কন্যার সাথে মানিয়ে নিয়ে চলেছে। রাধিকার এক এক সময় ইচ্ছে করে মৈত্রীর সামনে অর্ণবের মুখোশ খুলে দিতে, সব সত্যি জানিয়ে দিতে মন চেয়েছে। কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছে কি লাভ, মৈত্রীর তো অর্ণবের সম্বন্ধে কোনো অভিযোগ নেই, তাদের দুজনের ভালোবাসায় কোনো খাদ নেই। অর্ণবকে পেয়ে যে মৈত্রী জীবনে মানে খুঁজে পেয়েছে তা সে নিজের মুখে বলেছে। তাহলে পুরনো কথা তুলে জটিলতা বাড়িয়ে কী লাভ? কিন্তু কেন অর্ণব মৈত্রীকে তড়িঘড়ি বিয়ে করেছিল, কেন সে ইন্দ্রনাথের জন্য অপেক্ষা করলো না, তা রাধিকার মাথায় আসছে না। ঘড়িতে যখন সকাল প্রায় 11:30, রাধিকা অর্ণবকে ফোন করলো। ফোন সুইচড অফ। আবার কিছুক্ষণ পর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। রাধিকার মধ্যে অস্থিরতা বাড়ছে। এমনটা করার কি কারণ হতে পারে স্বামীর সাথে আলোচনা করলো। রাধিকার স্বামী নিলয় বেশ কিছুক্ষণ ভেবে বলল, মনে হচ্ছে অর্ণব তোমাকে এড়িয়ে চলছে। হয়তো কাল তোমাকে সত্যি কথাগুলো বলে আফসোস করছে, হয়তো পরে অস্বীকার করবে। সেটা পারবে না। কালকে সব কথা আমি রেকর্ড করেছি। মোবাইলটা আমার কোলের মধ্যে রেখেছিলাম, একটু বুঝতে পারিনি। তাই এটা খুব কাজের কাজ করেছো, কিন্তু কার জন্য করেছো মৈত্রীকে শোনাবে? না, মৈত্রীকে শোনাবো না, মরার ওপর খাড়ার গা দিয়ে লাভ কি? তবে এমনি প্রমাণ রাখলাম। তাছাড়া দেবু শুনতে চেয়েছিল, কিন্তু আমার ভয় করছে অন্য বিষয়। কি বিষয়? আজ বিকেলে মৈত্রীর বাড়িতে যাব। মৈত্রীকে কবে থেকে বলে রেখেছি, কিন্তু অর্ণব যদি আমাকে অপমান করে? শুধু শুধু তোমাকে অপমান করবে কেন? বড় জোর ভয় পেতে পারে। তুমি বরং মৈত্রীকে ফোন করে বিকেলে যাওয়ার ব্যাপারটার কথা বলে নাও। নিলয়ের কথাটা রাধিকার মনের মতো হলো। এই মুহূর্তে মৈত্রীকে ফোন করলে অর্ণবের খোঁজ পাওয়া যাবে। রাধিকার দেরি করলো না, সাথে সাথেই মৈত্রীকে ফোন করলো। মৈত্রী ফোন ধরে আনন্দের সাথে বলল, আজ আসছিস তো? তাড়াতাড়ি চলে আসবি, আমি একটু পরেই তোকে ফোন করতাম। হ্যাঁ যাচ্ছি। অর্ণবদা থাকবে তো? তাহলে আলাপ হবে। আর মেঘা, সে থাকবে তো? সবাই থাকবে। আমি অর্ণবকে বলেছি এই প্রথমবার আমার ছোটোবেলার কোনো বন্ধু আমাদের বাড়িতে আসছে। তুমি কিন্তু কোথাও যাবে না। তাছাড়া রবিবার ও এমনিতেই বাড়িতে থাকে। ঠিক আছে, তাহলে এই 5টা 5:30 নাগাদ যাচ্ছি। রাধা, শোন না, তুই তোর হাজব্যান্ডকে নিয়ে আয় না, বেশ পরিচয় হবে। অর্ণবের সাথে গল্প করবেন। ওনাকে ফোন দে, আমি বলে দিই। রাধিকা আসলো। আরে তোর কিছু বলার নেই। নিলয় খুব মিশুকে, কাজ না থাকলে আমি বললেও ও চলে যাবে। দেখি বলবো। বলিস আমাদের গরিবের ভাঙাচোরা বাড়িতে যেন ঘুরে যান, খুব খুশি হব রে। এইসব বাজে কথা বললে কিন্তু আমি যাব না। ঠিক এই সময় রাধিকার ফোনে অর্ণবের গলা শুনতে পায়, তাই বলল, মৈত্রী এখন রাখি রে, বিকালে দেখা হচ্ছে। ফোনটা রেখে রাধিকা বুঝলো যে অর্ণব বাড়িতে আছেন, অথচ তার ফোন সুইচ অফ। তার মানে সে কথা বলবে না বলেই এমনটা করেছে। রাধিকার চিন্তা বাড়ছে। মৈত্রীর বাড়ি গিয়ে এসব কথা জিজ্ঞেস করা যাবে না, তাহলে কিভাবে সে কারণটা জানবে? যাই হোক, 5টা নাগাদ রাধিকার নিলয় দুজনে বেরিয়ে পড়ল। নিলয়কে যাওয়ার কথা বলতে সে রাজি হয়ে গেছে। হয়তো রাধিকার কাছ থেকে শোনা গল্পের নায়ক নায়িকাকে সামনাসামনি দেখার লোভটা সামলাতে পারেনি। মৈত্রীর পাঠানো ঠিকানা দেখে রাধিকাদের পৌঁছতে খুব বিশেষ অসুবিধা হলো না। দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত পাড়া, বাড়ির থেকে বহুতলের সংখ্যা অনেক বেশি। মৈত্রীদের বাড়ির সামনে গাড়ি থেকে নেমে রাধিকা দেখল বহুদিনের পুরনো পলেশ ধারা খসা একতলা বাড়ি। ঝকঝকে পাড়ায় যেন বড় বেমানান।
কাঠের দরজার গায়ে নেম প্লেটে অর্ণব আর মৈত্রীর নাম লেখা। কলিং বেল বাজাতেই মৈত্রী দরজা খুলল। একগাল হাসি নিয়ে সে এগিয়ে এলো এবং এসে রাধিকাকে জড়িয়ে ধরল। তারপর নিলয়ের দিকে তাকিয়ে হেসে বলল, দাদা আসুন, আপনি এসেছেন দেখে খুব খুশি হলাম। রাধিকা নিলয়কে নিয়ে মৈত্রী ঘরে ঢুকলো। লাল মেঝের ছোট্ট ড্রয়িং রুম, একদিকে সোফা আর আরেকদিকে একটা ছোট্ট খাট পাতা, সামনে রঙিন টেবিল, ক্লথে ঢাকা কাঠের টেবিল, রং চটা দেওয়ালে ক্যালেন্ডার আর নানান রকম হাতের কাজ ঝুলছে। রাধিকার নিলয় সোফায় বসলো। তার ভেতরে একটা চাপা টেনশন চলছে, আর চোখে এদিক ওদিক তাকিয়ে সে অর্ণবকে কোথাও দেখতে পেল না। মৈত্রীর সামনে অর্ণবকে দেখে না চেনা নিখুঁত অভিনয় করে তাকে যেতে হবে। মৈত্রী ব্যস্ত হয়ে বলল, তোরা একটু বস, আমি আসছি। রাধিকা থামায় মিষ্টির বাক্স আর নোনতা সমেত একটা বড় প্যাকেট মৈত্রীর হাতে তুলে দিয়ে বলল, এই একদম ব্যস্ত হবি না, তুই বরং এগুলো রাখ আর মেঘাকে ডেকে নিয়ে আয়, ওকে দেখবো বলেই এসেছি, এক্ষুনি আসছি, একটু বস। মৈত্রী চলে যেতেই নিলয় রাধিকার দিকে তাকায়, ইশারায় মজা করে বলল, হিরো কোথায়, সে আসছে না কেন? রাধিকা ঠোঁট উল্টায়, সে নিজেই তো টেনশনে আছে। মিনিট কয়েক পরে একটা কাঠের ট্রেতে দুটো কাচের গ্লাসে ঠান্ডা শরবত হাতে নিয়ে মৈত্রী ঘরে ঢুকলো। পেছনে একটি অষ্টাদশী কন্যা, মাখনের মতো ফর্সা অপূর্ব মুখশ্রী, ছিপছিপে মেঘা। মেঘার মুখের দিকে তাকিয়ে রাধিকা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে ওঠে মৈত্রীর বিয়ের আসরে দেখা সুদর্শন ইন্দ্র আর সুন্দরী মৈত্রীর যুগল ছবি। বাবা মায়ের সবটুকু সৌন্দর্য ভগবান যেন ঢেলে দিয়েছেন মেঘার শরীরে। মুগ্ধ রাধিকা একগাল হেসে মেঘাকে কাছে ডাকল। মেঘা, আমি রাধিকা মাসি, মা নিশ্চয়ই বলেছে তোর মায়ের কলেজের বন্ধু, এদিকে আয় দেখি, আমার পাশে বস, একটু আদর করি। মেঘা বরাবরই লাজুক আর অন্তর্মুখী, সে জড়সড় হয়ে এগিয়ে গিয়ে রাধিকার পাশে বসল। মৈত্রী শরবতের গ্লাস টেবিলে রাখতেই নিলয় একটু ব্যস্ত হয়ে বলল, আপনার হাজব্যান্ড কোথায়, ওনাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছে, এই সামনের দোকানে গেছে। রাধিকার চোখ বড় করে, আমার আসার আগেই ওনাকে দোকানে পাঠিয়ে দিয়েছিস, কিচ্ছু খেতে পারবো না, রবিবার অনেক বেলায় খাওয়া দাওয়া হয়েছে। ওসব বললে কিন্তু শুনবো না, রাতে খাওয়া দাওয়া করে যাবে, আমি সব রান্না করেছি। নীলয় আপত্তি করে উঠল, আজ আর ওসব হবে না, অন্য একদিন হবে, বাড়িতে ছেলে একা রয়েছে, তাছাড়া আমার পাড়ায় 8টা থেকে একটা মিটিং আছে। যাই হোক, এইসব কথাবার্তার মধ্যে কিছুক্ষণ পরে অর্ণব ঘরে ঢুকলো। মৈত্রী উঠে দাঁড়ালো, তোমার এত দেরি হলো কেন? এসো নিলয়দা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছেন, এসো বসবে, এসো। অর্ণব দুহাত জোড়ো করে নিলয় আর রাধিকার দিকে নমস্কার জানিয়ে মৈত্রীর পাশে খাটে বসলো। মৃদু হেসে বলল, গরম ভাজিয়ে নিয়ে এলাম তো, তাই দেরি হলো। মৈত্রী অর্ণবের সাথে রাধিকা ওর স্বামীকে আলাপ করিয়ে দেয়। এই হলো রাধিকা, ওর সাথে আমার সল্টলেকে দেখা হয়েছিল, বিরাট অফিসে এখন চাকরি করে, আর ইনি হলেন নিলয়দা, রাধিকার স্বামী। অর্ণব হাত তুলে নমস্কার জানিয়ে মাথা নিচু করলো, একটু চুপচাপ রয়েছে, রাধিকার দিকে বিশেষ তাকাচ্ছে না। নিলয় পরিবেশটা সহজ করতে নিজে থেকে বলল, আমি ব্যাংকে আছি, অর্ণববাবু আপনি? ডিস্ট্রিবিউটরে ব্যবসা করি, তেমন কিছু না। রাধিকাও একটু চুপচাপ রয়েছে, মৈত্রীর সাথেও সে যেন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না, খারাপ লাগছে। তাই কিছুক্ষণ পরে বাধ্য হয়ে রাধিকা বলল, মৈত্রী চল, তোর ঘরটা দেখি, বাড়িটাও ঘুরে দেখি। মৈত্রী রাজি হয়ে যায়, চল ও ঘরে যাই, আমি চা বসাই, তুই মেঘার সাথে কথা বল। মৈত্রী আর রাধিকা মেঘাকে নিয়ে পাশের ঘরে গেল। যাওয়ার সময় মৈত্রী অর্ণবকে বলে গেল, তোমরা দুজনে গল্প করো, আমরা চা আনছি। মৈত্রী আর রাধিকা চলে যাওয়ার পর নিলয় সোফায় নিজের পাশের জায়গাটা হাত দেখে অর্ণবকে কাছে ডাকলো, এখানে চলে আসুন, কি অত দূরে বসে আছেন? অর্ণব হাসি মুখে সোফায় এসে বসলো। নিলয় খুব বিচক্ষণ মানুষ, সে জানে অর্ণবের সাথে আলাদা করে কথা বলার সুযোগ নষ্ট করে লাভ নেই, এমন সুযোগ আর হয়তো পাবে না। তাই সে খুব চাপা গলায় সোজাসুজি বলল, কাল রাধার মুখে সব কথা শুনলাম, ও আপনাকে 11টা থেকে অনেকবার ফোন করার চেষ্টা করেছে, ফোনটা সুইচ অফ কেন? অর্ণব প্রথমে একটু থতমত খেয়ে গেল, তারপর সব সামলে নিয়ে দরজার দিকে তাকিয়ে নিলয় মুখের দিকে তাকিয়ে বলল, প্লিজ দাদা এসব থাক, মৈত্রী আছে। রাধা বলল, আপনাদের দুজনের বন্ডিং খুব ভালো, তাহলে এতটা গোপনীয়তা কেন? আজ না হয় রাধা বা দেবস্মিতা মৈত্রীকে কিছু বলল না, কিন্তু কাল যদি মেঘার সাথে ওর বাবার দেখা হয় বা কথা হয়, তখন যদি উনি মেঘাকে বলে দেয় যে আপনি সব জানতেন, তখন কি করবেন? মেঘা সরাসরি আপনাকে চার্জ করবে,
সবটা শুনে আমার কিন্তু একবারও আপনাকে দোষী মনে হয়নি। আমি বুঝেছি আপনি ভাইয়ের কতটা ভালো চেয়ে কাজ করেছিলেন, কিন্তু ইন্দ্রনাথ সত্যিই অকৃতজ্ঞ। সে আপনার ভালোবাসার কথা মনে রাখলো না, আর এত বড় সত্যিটা ফাঁস করে দেওয়াটা উচিত হয়নি। অর্ণব মাথা নিচু করে নেন, তার চোখ মেঝের দিকে। নিলয় অর্ণবের কাঁধে হাত রাখলো, প্রায় ফিসফিস করে বলল, মৈত্রীকে তাড়াতাড়ি বিয়ে করে নিলেন কেন? মৈত্রী কি নিজে আপনাকে বিয়ে করতে চেয়েছিল? অর্ণব চোখ তুকে নিলয়ের দিকে তাকিয়ে একবার মাথা নিচু করে নিল, তারপর ধীরে ধীরে মাথা না নাড়িয়ে জানালো। নিলয় আবার বলল, তবে কি আপনি চেয়েছিলেন? কেন? অর্ণব কথার উত্তর দেয় না, একভাবে তাকিয়ে থাকে। নিলয় আবার যথাসম্ভব চাপা গলায় বলল, তখন তো আপনার সদ্য ডিভোর্স হয়েছে, তাই না? মেয়েকে নিজের কাছে রাখার জন্য কি মৈত্রীকেই বিয়ে করেছিলেন, নাকি নেহাত মৈত্রীর অসহায় অবস্থা দেখে দয়া হয়েছিল? কিন্তু আপনি তো তখন জানতেন ইন্দ্রনাথ ফিরে আসবে, তাহলে? অর্ণব শঙ্কিত চোখে দরজার দিকে তাকায়, তারপর নিলয়ের মুখের দিকে তাকিয়ে কাতরভাবে বলল, এসব এখন থাক দাদা, কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছে করছে। হিসেব কিছুতেই মিলছে না। আপনি কোনো খারাপ কাজ করতে পারেন বলে তো আমি বিশ্বাস করতে পারছি না। কবে সব কথা বলবেন? আজই বলবো, তবে বাড়িতে নয়, শুধু আপনাকে বলবো, আপনি হয়তো আমাকে বুঝবেন। কখন? আপনারা যখন যাবেন তখন বেরোবো, তবে কেবল আপনাকে একা কিন্তু। আচ্ছা, তাই হবে। নিলয় অর্ণবের পিঠ চাপড়ে হাসতে হাসতে বলল, রিল্যাক্স, অত চাপের কিছু নেই। তবে একটা কথা বলবো, স্ত্রীকে সত্যি গোপন করবেন না। ও আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। এই ভরসার জায়গাটা যেন টলে না যায়। যান, দেখুন চা হলো কিনা। অর্ণব যেন একটু আশ্বস্ত হলো, হয়তো অনুভব করলো উল্টো দিকের মানুষটা তাকে কিছুটা হলেও বুঝতে পেরেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। মৈত্রীকে এবার সব সত্যি জানানোর দিন এসে গেছে। নিজের বুদ্ধিতে সবটা সামলাতে হয়তো সে পারবে না, তাই বন্ধুর মতো কাউকে তো একটা পাশে চাই। সদ্য পরিচিত এই মানুষটিকে অর্ণবের কেন জানি না খুব কাছের কেউ মনে হলো। জীবনের জটিলতম অবস্থায় এভাবে হয়তো কেউ না কেউ কাঁধে হাতটা রাখে। দীর্ঘ জীবনে অর্ণব বারবার এই কথা অনুভব করেছে, একদিন মৈত্রীও এক সংকটের মুহূর্তে ঠিক এইভাবেই যে তার জীবনে এসেছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।